ট্রানজিস্টার একদম নতুন একটা ধারণা তোমাদের কাছে। তো বলে রাখি, ট্রানজিস্টার আবিষ্কারটা এতটাই যুগান্তকারী ছিল যে ট্রানজিস্টারের যে আবিষ্কারক, তিনজন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন: বার্ডিন, ব্র্যাটেইন এবং শকলে। তিনজনকেই 1956 খ্রিস্টাব্দে একসঙ্গে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। আবিষ্কার হয়েছিল 1948 সালের 23শে জানুয়ারি। কিভাবে আবিষ্কার করলেন বা ওনাদের ধারণাটা কি ছিল, বা ট্রানজিস্টারে কি এমন নতুন জিনিস হয়, সেই ব্যাপারগুলোই আমরা মূলত আজকে এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের নিশ্চয়ই পিএন জাংশন ডায়োড মনে আছে। পিএন জাংশন ডায়োডে কি হয়েছিল আমি একবার মনে করিয়ে দিই। কি ছিল, যে একটা পিওর সেমিকন্ডাক্টর, সিলিকন বা জার্মেনিয়াম, তার মধ্যে একটা পার্টকে আমি ট্রাইভ্যালেন্ট ত্রিযোজী অ্যাটম দিয়ে ডোপিং করছি, আর একটা পার্টকে পেন্টাভ্যালেন্ট বা পঞ্চযোজী মৌল দিয়ে ডোপিং করছি। যদি আমি ট্রাইভ্যালেন্ট অ্যাটম দিয়ে ডোপিং করি তাহলে সেক্ষেত্রে সেদিকটা হয়ে যাবে পি, আর যদি আমি পেন্টাভ্যালেন্ট অ্যাটম দিয়ে যোগ করি তাহলে সেক্ষেত্রে এই প্রান্তটা হয়ে যাবে পিএন। এবং এই পিএন সংযোগ ডায়োডের সাহায্যে আমরা কি করেছিলাম, মেইন যেটা কাজ ছিল পিএন সংযোগ ডায়োডের সাহায্যে, সেটা ছিল রেকটিফিকেশন। রেকটিফিকেশন মানে হচ্ছে এসি কে ডিসি তে কনভার্ট করা। অর্থাৎ একটা অল্টারনেটিং কারেন্ট আছে, আমি পিএন সংযোগ ডায়োডের সাহায্যে সেটাকে কি করতে পারি, ডাইরেক্ট কারেন্ট বা সমপ্রবাহে রূপান্তর করতে পারি। এই পর্যন্ত আমরা পেয়েছিলাম। ইনাদের ধারণা ছিল এরকম, দেখো একটা পিএন সংযোগ ডায়োড আছে, সেটা কি বলতে পারো ট্রানজিস্টর মানে পিএন সংযোগ ডায়োডটাকে একটু এক্সটেন্ড করা কনসেপ্টটাকে। ধরে নাও তোমার কাছে একটা পিএন সংযোগ ডায়োড আছে, এই একটা পিএন সংযোগ ডায়োড। ওনাদের ধারণাটা, ওনারা কিভাবে এগিয়েছিলেন ব্যাপারটা ভাবার চেষ্টা করো। যে আমার কাছে দুটো এলিমেন্ট আছে, একটা পি একটা এন। ওনাদের মাথায় এলো, যদি আমি এই দিকে একটা আরেকটা অ্যাড করে দিই, অথবা এই দিকে যদি আরেকটা অ্যাড করে দিই, কি অ্যাড করব? সাপোজ আমি যদি বাঁ দিকে একটা এন টাইপ অ্যাড করে দিই, অথবা ডান দিকে যদি একটা পি টাইপ অ্যাড করে দিই, তাহলে সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে, এটা ওনাদের মাথায় আসছিল। মানে নতুন জিনিস আবিষ্কার করার ব্যাপার তো, এইভাবে ওনারা জিনিসটাকে ভাবছিলেন যে পিএন সংযোগ ডায়োড দিয়ে আমরা কিন্তু অনেক কিছু পেয়েছি। পিএন সংযোগ ডায়োড ভীষণ ইম্পর্টেন্ট একটা, বলতে পারো একটা মৌলিক আবিষ্কার পিএন সংযোগ ডায়োড। তো ওনাদের মাথায় এটাই ধারণা ছিল যে যদি আরেকটা কম্পোনেন্ট আমি যোগ করে দিই তাহলে সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে। তো সেই আরেকটা কম্পোনেন্ট যোগ করার ফলে, কম্পোনেন্ট বা বলতে পারো একটা টাইপ, এন টাইপ বা পি টাইপ যদি যোগ করে দেওয়া হয়, দেখা গেল যেটা পাওয়া যাচ্ছে সেটা থেকে আরেকটা গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন পাওয়া যাচ্ছে, এবং সেটা হচ্ছে অ্যামপ্লিফিকেশন। অ্যামপ্লিফিকেশন মানে হচ্ছে বিবর্ধন। মানে সাপোজ তুমি ইনপুটে 5 ভোল্ট দিলে আউটপুটে তুমি 50 ভোল্ট পেতে পারো, ইনপুটে তুমি 10 ভোল্ট দিলে আউটপুটে তুমি 100 ভোল্ট পেতে পারো। মানে ব্যাপারটা বুঝতে পারছো? অ্যামপ্লিফিকেশন মানে একটা ইনপুট ভোল্টেজ, কম পরিমাণের ভোল্টেজকে আমি বেশি পরিমাণ ভোল্টেজে রূপান্তর করতে পারবো। সেই ব্যবস্থাটা হচ্ছে সেই ব্যবস্থাটাই হয়ে যাচ্ছে তোমার ট্রানজিস্টর। তাহলে ট্রানজিস্টরে কি করতে হবে? ট্রানজিস্টরে মূল ব্যাপার যেটা হলো যে তোমার কাছে একটা পিওর সেমিকন্ডাক্টর থাকবে। এবার দুটো নয় তিনটে পার্ট হবে। এই সাপোজ আমি এখানে তিনটে পার্ট করে দিচ্ছি, তাও বলে রাখি তিনটের থিকনেস সমান হবে না, পরে আলোচনা করছি। তিনটে পার্ট হবে। তিনটে পার্টের কি হবে, দুটো বিপরীত, দুটো প্রান্তে কি করব, দুটো প্রান্তে আমি সেম জাতীয় ডোপিং করব। সাপোজ এখানেও পেন্টাভ্যালেন্ট অ্যাটম ডোপ করলাম, এখানেও পেন্টাভ্যালেন্ট অ্যাটম ডোপ করলাম, আর এখানে আমি ট্রাইভ্যালেন্ট অ্যাটম যোগ করলাম। তাহলে এটা হবে এন, এটা হবে এন, এটা হবে পি। একই রকম ভাবে ঘুরিয়ে আমি উল্টো ভাবেও বলতে পারি যে আমি দু প্রান্তে একটা ট্রাইভ্যালেন্ট অ্যাটম যোগ করলাম, আর মাঝখানের অংশটাতে আমি পেন্টাভ্যালেন্ট অ্যাটম যোগ করলাম। তাহলে আমি যে সংস্থাটা পাবো সেটাকে আমি বলবো ট্রানজিস্টর। তাহলে ট্রানজিস্টরে কি হতে হবে, একটা পিওর সেমিকন্ডাক্টরের দুটো প্রান্তে একই ধরনের ডোপিং করতে হবে, আর মাঝখানে বিপরীত জাতীয় ডোপিং করতে হবে। এর ফলে আমি যেটা পাবো সেটাকেই বলা হবে ট্রানজিস্টর। ঠিক আছে? তাহলে ট্রানজিস্টর কি আমি বুঝতে পারলাম। একই সঙ্গে দেখো আরেকটা ধারণাও তোমার হয়ে যাওয়া উচিত যে ট্রানজিস্টর কিন্তু দু রকমের হতে পারে, তাই না? কি রকম হতে পারে? তাহলে ট্রানজিস্টর হয়ে যাচ্ছে দু রকমের। দু রকমের কি কি? একটাকে বলা হয় এনপিএন ট্রানজিস্টর, আর একটাকে বলা হয় পিএনপি ট্রানজিস্টর। এনপিএন ট্রানজিস্টর বুঝতে পারলে যে দু প্রান্তে পেন্টাভ্যালেন্ট অ্যাটম দিয়ে ডোপ করতে হবে। এই যে এইভাবে আমরা দেখাবো, যেটা এঁকেছিলাম।
দু প্রান্তে আমি পেন্টাভ্যালেন্ট অ্যাটম দিয়ে ডোপ করব, তাহলে n হয়ে গেল। আর মাঝখানটাতে আমি বিপরীত জাতীয় ডোপিং করব, মানে ট্রাইভ্যালেন্ট অ্যাটম। অথবা আমি করতে পারি দু প্রান্তে আমি পি জাতীয় অর্থাৎ ট্রাইভ্যালেন্ট অ্যাটম দিয়ে ডোপ করব, আর মাঝখানটা আমি পেন্টাভ্যালেন্ট অ্যাটম দিয়ে ডোপ করব, এবং প্রতিটা প্রান্তের প্রতিটা অংশের জন্য একটা করে টার্মিনাল থাকবে। তাহলে এখানে আমি বলতে পারি একটা ট্রানজিস্টরে তিনটে টার্মিনাল। ঠিক আছে, তাহলে ট্রানজিস্টর কি, ট্রানজিস্টর কয় প্রকার ও কি কি, সেটা আমি এখন পর্যন্ত পড়ে দেখলাম। নেক্সট হচ্ছে বেসিক কম্পোনেন্টস অফ ট্রানজিস্টর, স্বতন্ত্র অংশ। বেসিক কম্পোনেন্টস, স্বতন্ত্র, এটা পরীক্ষায় খুব প্রশ্ন থাকে, ট্রানজিস্টরের স্বতন্ত্র অংশগুলি কি কি। তো বুঝতেই পারছো ট্রানজিস্টরের স্বতন্ত্র অংশ একটা নয়, দুটো নয়, তিনটে হবে, কারণ তিনটে প্রান্ত আছে। সেই স্বতন্ত্র অংশগুলোকে আমি একটু একটু করে ব্যাখ্যা করি। আচ্ছা, আমি যে কোনো একটা ট্রানজিস্টর নিলাম, সাপোজ এনপিএন। এই হচ্ছে একটা এনপিএন ট্রানজিস্টর। স্বতন্ত্র অংশ তিনটে অংশ তো আমি দেখতেই পাচ্ছি, তো তোমাকে আমি ছবি এঁকেই বোঝাচ্ছি যে তিনটে অংশের থিকনেস কিন্তু সমান নয়। যেমন আঁকছি খেয়াল রাখবে কোনটা সরু আঁকছি কোনটা মোটা আঁকছি। ঠিক আছে, এই একটা অংশ, এই একটা প্রান্ত, এই একটা প্রান্ত। তাহলে ট্রানজিস্টরে বলে রাখি সবথেকে বাঁ দিকে যে অংশটা থাকে, সবথেকে বাঁ দিকে লেফট, এই যে লেফট পার্টটা থাকছে, সেই অংশটার কি থিকনেস তুমি খেয়াল করে দেখো, থিকনেসটা বেশি কিন্তু খুব বেশি নয়, তাই না? বলতে পারো দুটো প্রান্ত ভাগ আছে, দুটো প্রান্ত ভাগ, এটা একটা প্রান্ত ভাগ, এটা একটা প্রান্ত ভাগ, এটা হচ্ছে মধ্যভাগ। তাহলে দুটো প্রান্ত ভাগের মধ্যে যে প্রান্ত ভাগের থিকনেসটা কম, সেটাকে আমি একটা নাম দেব, সেটাকে বলা হয় নিঃসারক। তাহলে স্বতন্ত্র অংশ হচ্ছে তিনটি, এক নম্বর হয়ে গেল নিঃসারক বা এমিটার। নিঃসারক বা এমিটার কেন এরকম নাম দিল আসছি পরে। মাঝখানের যে অংশটা থাকে, যে অংশটার থিকনেস সবথেকে কম, সেটাকে বলা হয় ভূমি বা বেস। আর একদম ডান দিকে যে প্রান্ত ভাগের থিকনেস সবথেকে বেশি, সেটাকে বলা হয় সংগ্রাহক বা কালেক্টর। তবে ট্রানজিস্টরের স্বতন্ত্র অংশ হচ্ছে তিনটে, একটা হচ্ছে নিঃসারক, একটা হচ্ছে ভূমি, আর একটা হচ্ছে সংগ্রাহক। কিভাবে বলবো? বলবো দুটো প্রান্ত ভাগের মধ্যে যে প্রান্ত ভাগের থিকনেস কম, সেটাকে বলা হচ্ছে নিঃসারক। এবং তুমি মনে রাখবে নিঃসারকের কিন্তু কনসেন্ট্রেশন সব থেকে বেশি। আমি এটা একটা সাপোজ এনপিএন ট্রানজিস্টর নিয়েছি, ব্যাপারটা খেয়াল রেখো, এন মানে আমার মনে হচ্ছে, যেটা মনে আছে, ইলেকট্রন হচ্ছে মেজরিটি ক্যারিয়ার আর হোল হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার। ব্যাপারগুলো খেয়াল রেখো, এটা হচ্ছে মেজরিটি, আমি উপরে একটা দেখিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে মাইনরিটি। কারণ এটা যদি মনে রাখতে না পারো তাহলে সেক্ষেত্রে বুঝতে অসুবিধা হবে। মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, মাইনরিটি ক্যারিয়ার হোল। এই পার্টের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল, মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। আবার এই পার্টের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে হোল। ঠিক, তাহলে আমি এনপিএন নিয়েছি, তাহলে আমি কি বলছি, এমিটারের ক্ষেত্রে কনসেন্ট্রেশন হচ্ছে সবথেকে বেশি, কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি। তাহলে আমি যদি দেখাতে চাই, তাহলে আমি গোটা ব্যাপারটাকে এইভাবে দেখাতে পারি। এবার হোল যে থাকবেই না তা নয়, আগেও বলেছি একটা দুটো হোল থাকতেই পারে, সেটা মাইনরিটি ক্যারিয়ার। আচ্ছা, এটার ক্ষেত্রে কনসেন্ট্রেশন হচ্ছে সবথেকে কম বলতে পারো। আচ্ছা, এটা এন, তাহলে এটার কনসেন্ট্রেশন, দেখো ছবি দেখে বোঝা যাচ্ছে সবথেকে কনসেন্ট্রেশন বেশি হচ্ছে এমিটার, আর সবথেকে কম কনসেন্ট্রেশন হচ্ছে বেস, আর মাঝামাঝি কনসেন্ট্রেশন হচ্ছে কার, তা হচ্ছে কালেক্টর। তাহলে ঠিক ভাবে ব্যাখ্যা করা যায়, দুভাবে ব্যাখ্যা করা যাচ্ছে। এক হচ্ছে থিকনেস দিয়ে, দুটো প্রান্ত ভাগের মধ্যে যার থিকনেস কম সেটা হচ্ছে নিঃসারক, যার থিকনেস সবচেয়ে কম সেটা হচ্ছে বেস, আর যে প্রান্ত ভাগের থিকনেস সবথেকে বেশি সেটা হচ্ছে কালেক্টর বা সংগ্রাহক। আর কনসেন্ট্রেশন মেজরিটি ক্যারিয়ার অবভিয়াসলি, যে ক্ষেত্রে কনসেন্ট্রেশন সবথেকে বেশি সেটা হচ্ছে এমিটার, যেটা ক্ষেত্রে কনসেন্ট্রেশন সবথেকে কম সেটা হচ্ছে বেস, আর যেটার ক্ষেত্রে কনসেন্ট্রেশন হচ্ছে মাঝামাঝি সেটা হচ্ছে কালেক্টর। তাহলে একটা ট্রানজিস্টরের তিনটে অংশ। আচ্ছা,
এবার বলে রাখি প্রতীক চিহ্ন, এনপিএন ট্রানজিস্টর বা পিএনপি ট্রানজিস্টর, বুঝতেই পারছো তিনটে করে প্রান্ত থাকবে, তাদের একটা প্রতীক চিহ্ন থাকে। আচ্ছা, প্রতীক চিহ্ন কেমন ভাবে দেখাবো? একটা পিএন এনপিএন ট্রানজিস্টরকে, এনপিএন ট্রানজিস্টর মানে এইরকম, এটা অবভিয়াসলি প্রতীক চিহ্ন নয়। আচ্ছা, এরপর থেকে যখনই আমি ট্রানজিস্টর আঁকবো তোমার খেয়াল রাখতে হবে আঁকার সময় যেন বেস প্রান্তটাকে সব থেকে সরু করে আঁকা হয় আর ডান দিকের প্রান্তটাকে সব থেকে মোটা করে আঁকা হয়। যদি সেইভাবে না আঁকো, সবগুলো সমান সমান এঁকে দাও, তাহলে কিন্তু পরীক্ষক বুঝতে পারবে যে তুমি বুঝে করছো না জিনিসটা। তুমি যদি জিনিসটা বুঝেছো তাহলে আঁকার সময় যেন সেই বোঝাটা রিফ্লেক্ট করে। যে আবার আমি আঁকলাম সাপোজ পিএনপি, আঁকার সময় আমি মাঝের প্রান্তটাকে খুব সরু করে দেবো আর ডান দিকের প্রান্তটা কিছুটা হলেও মোটা করব, সেটা যেন চোখে দেখে বোঝা যায়। আচ্ছা, প্রতীক চিহ্ন, প্রতীক চিহ্ন বলে রাখি এইভাবে প্রকাশ করা হবে। তিনটে টার্মিনাল আমি দেখাবো, এই এই মোটামুটি এই হচ্ছে ছবি, তিনটে হাত থাকবে এরকম ভাবতে পারো। আচ্ছা, এটাকে একটা গোল অংশের মধ্যে রেখে দেবো, একটাকে অ্যারো দেওয়া থাকবে। কেন কোনটাই অ্যারো থাকবে বলে দিচ্ছি, এটা বেস, এটা এমিটার, এটা কালেক্টর। সবথেকে আমি সবসময় যেরকম আঁকছি সেরকমই আসবে। তিনটে হাত এখানেও থাকবে, এটা এমিটার, এটা বেস, এটা কালেক্টর। এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। ঠিক আছে, ছবি দেখে পার্থক্য নিশ্চয়ই বুঝতে পারছো। তিনটে হাত আছে, ঠিক আছে, একটা বেস, একটা এমিটার, একটা কালেক্টর। তুমি ভালো করে খেয়াল করে দেখো, এমিটারে একটা করে তীর চিহ্ন দেওয়া হয়েছে। এমিটার, এমিটার থেকে অ্যাকচুয়ালি কারেন্টটা বেরোয় বাঁ দিকটা থেকে, সেই জন্য এমিটারে সবসময় তীর চিহ্ন দেওয়া হয়। তীর চিহ্নটা কি রিপ্রেজেন্ট করে? তীর চিহ্নটা রিপ্রেজেন্ট করে দ্য ডিরেকশন অফ কারেন্ট। দ্য ডিরেকশন অফ কারেন্ট মানে এটার ক্ষেত্রে তুমি মনে রাখবে কারেন্টটা বেস থেকে এমিটারের দিকে যাবে, কোন ক্ষেত্রে? এনপিএন ট্রানজিস্টরে। আর পিএনপি ট্রানজিস্টরে দেখো তীর চিহ্নটা উল্টো দিকে, কোন দিকে? এমিটার থেকে বেসের দিকে। ঠিক আছে, তাহলে এইভাবে তোমাকে কিন্তু পরীক্ষায় প্রতীক আঁকতে দেবে। প্রতীক চিহ্ন আঁকার সময় তোমার যদি অ্যারো চিহ্নটা না থাকে তাহলে কিন্তু তুমি নাম্বার পাবে না। শুধু অ্যারো চিহ্নটা থাকলে হবে না, অ্যারো চিহ্নটা ঠিকঠাক থাকতে হবে। তুমি মনে রাখবে এনপিএন হলে বাইরের দিকে, পিএনপি হলে ভেতরের দিকে। ঠিক আছে, এনপিএন হলে বাইরের দিকে, পিএনপি হলে ভেতরের দিকে। তাহলে এই গেল তোমার ট্রানজিস্টরের প্রতীক চিহ্ন। আচ্ছা, এবার তোমাকে বলি একটা ট্রানজিস্টর যখন অপারেট করা হয়, অপারেট করা হয় মানে ওই যে বললাম অ্যামপ্লিফিকেশন, আমি যে কোনো একটা দিয়ে দেখাচ্ছি। যখন অপারেট করা হয় সব সময় তুমি মনে রাখবে যে দুটো জাংশন রয়েছে একটা ট্রানজিস্টরের। অপারেট করার কথা বলছি পরে, তুমি একটা খেয়াল করো যে এখানে অ্যাকচুয়ালি কিন্তু দুটো পিএন জাংশন হতে হবে। এটা একটা পিএন জাংশন, এখানটা একটা পিএন জাংশন। ঠিক, তাহলে দুটো জাংশনকে তোমাকে যখনই অ্যামপ্লিফিকেশনের জন্য ব্যবহার করবে বা বাহ্যিক এক্সটার্নাল কোনো কাজের জন্য ব্যবহার করবে, সবথেকে ভালো রেজাল্ট পাওয়া যায় যদি, আচ্ছা এটাকে বলা হয় ইনপুট জাংশন, এটাকে বলা হয় আউটপুট জাংশন, এভাবে বলতে পারো। অথবা এটাকে এইভাবে বলা হয়, এটা এমিটার বলেছিলাম, এটা বেস বলেছিলাম, এটা কালেক্টর বলেছিলাম। এটাকে বলা হয় বিই জাংশন, বেস এমিটার জাংশন বা এমিটার বেস জাংশন। আর এটা হচ্ছে বেস আর কালেক্টরের মধ্যে, তাহলে এটাকে বলা হয় কালেক্টর বেস জাংশন। এটাকে সবসময় পরে লেখা হয়। তাহলে দুটো জাংশন আছে। যখন তুমি সার্কিটে ব্যবহার করবে সব সময় ইনপুট, এটাকে ইনপুট জাংশনও বলে, অনেক ভাবে করা হয়। এটা হচ্ছে ইনপুট জাংশন আর এটা হচ্ছে আউটপুট জাংশন। রাইট, আচ্ছা, নিয়ম হচ্ছে ইনপুট জাংশনকে সবসময় ফরওয়ার্ড বায়াস করতে হবে আর আউটপুট জাংশনকে সবসময় রিভার্স বায়াস করতে হবে। দেখো আবার সেই বায়াসিং এর কথা চলে এলো। বায়াসিং, পিএন জাংশন মনে আছে নিশ্চয়ই, কি বলেছিলাম যে বায়াসিং মানে হচ্ছে কোনো একটা ব্যবস্থাকে আমার ব্যাটারির সঙ্গে যোগ করা, এক্সটার্নাল ব্যাটারির সঙ্গে যোগ করা। এবং বলেছিলাম বায়াসিং হচ্ছে দুই প্রকার, একটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াসিং, একটাকে বলা হয় রিভার্স বায়াসিং। কখন ফরওয়ার্ড বায়াসিং বলবো? যখন পি টাইপটাকে পজিটিভের সঙ্গে যুক্ত করব আর এন টাইপটাকে নেগেটিভের সঙ্গে যুক্ত করব, তখন সেটাকে আমি বলবো ফরওয়ার্ড বায়াসিং। আর যখন আমার পি টাইপটা নেগেটিভের সঙ্গে আর এন টাইপটা পজিটিভের সঙ্গে যুক্ত হবে, তখন সেটাকে আমি বলবো রিভার্স বায়াসিং। তাহলে এখানে কি বলছি দেখো, এখানে তোমাকে সবসময় মনে রাখতে হবে একটা ট্রানজিস্টরকে যখন ওয়ার্কিং কন্ডিশন আমি ব্যবহার করব, তখন ইনপুট জাংশনকে ফরওয়ার্ড বায়াস করতে হবে আর আউটপুট জাংশনকে রিভার্স বায়াস করতে হবে। তাহলে বুঝে বুঝে তুমি কিভাবে করবে দেখো, এটা হচ্ছে ইনপুট জাংশন, ফরওয়ার্ড বায়াস,
কারণ পি টাইপটা পজিটিভ, তাহলে পি টাইপটা পজিটিভ, এন টাইপটা নেগেটিভ। বুঝে করতে হবে, কিন্তু এগুলো মুখস্থের কিছু নেই। দেখো ঠিক আছে, এন টাইপটাকে নেগেটিভের সঙ্গে অ্যাড করেছি, পি টাইপটাকে পজিটিভের সঙ্গে অ্যাড করেছি। আর একবার তুমি যখন করতে পেরেছো, বাঁ দিকটা যদি করতে পেরেছো, তুমি চোখ বন্ধ করে সিমিলার এঁকে ফেলবে। চোখ বন্ধ করে তুমি সিমিলার এঁকে দিতে পারো, কিন্তু তুমি বুঝে নাও হচ্ছে কিনা। দেখো পি টাইপটা কার সঙ্গে যুক্ত হয়েছে? পি টাইপটা নেগেটিভের সঙ্গে যুক্ত হয়েছে, এন টাইপটা পজিটিভের সঙ্গে যুক্ত হয়েছে, তাই না? এগুলো নিশ্চয়ই জানি যে বড়টা হচ্ছে প্লাস, ছোটটা হচ্ছে মাইনাস, বড়টা প্লাস, ছোটটা মাইনাস। তাহলে ইনপুট জাংশন ফরওয়ার্ড বায়াস, আউটপুট জাংশন রিভার্স বায়াস হয়েছে, ঠিক আছে? এইটা কিন্তু সবসময় খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। আচ্ছা, এবার তোমার প্রশ্ন থাকতেই পারে যে এত বড় একটা আবিষ্কার বিজ্ঞানীদের নামে কেন করা হলো না, তাই তো? প্রথম প্রবলেম হচ্ছে তিনজন বিজ্ঞানী, কার নামে করবে, তাই না? তিনজনের নাম দিতে গেলে অনেক বড় হয়ে যাবে। তাহলে ট্রানজিস্টরের নাম হঠাৎ করে এরকমের একটা অদ্ভুত নামকরণ দেওয়া হলো কেন? ওয়াই ট্রানজিস্টর? নামকরণ বা নামকরণের সার্থকতা, ঠিক আছে? নামকরণের সার্থকতা এবার একটা জিনিস খেয়াল করো, যে আমি বললাম ইনপুট জাংশনকে ফরওয়ার্ড বায়াস করতে হবে। ফরওয়ার্ড বায়াস করলে কি হয়, রেজাল্ট মনে আছে? ফরওয়ার্ড বায়াস করলে কি হয়? বিভব প্রাচীরটা কমে যায়, তাই না? নিঃশেষিত অঞ্চলের বেধ হ্রাস পায়। তার মানে কি? তার মানে আমি বলতে পারি রোধটা কমে যায়। রোধ মানে কি? যেটা ফ্লো করতে চাইছিল ক্যারিয়ার গুলো, সেই ক্যারিয়ার গুলোর ফ্লোটা বাধা কমে যায়, নিঃশেষিত অঞ্চল কমে যাচ্ছে, মানে কি এবার কি জাংশন ক্রস করে যেতে পারবে। আর রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হয়েছিল? রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হয়েছিল? নিঃশেষিত অঞ্চলের বেধ বৃদ্ধি পাচ্ছিল, বিভব প্রাচীর বৃদ্ধি পাচ্ছিল। তাহলে সেক্ষেত্রে কি হয়েছিল? মেজরিটি ক্যারিয়ার গুলো যেতে বাধা পাচ্ছিল, জাংশন অতিক্রম করতে পারছিল না। তার মানে সেক্ষেত্রে বাধা পাচ্ছিল মানে কি? তার মানে আমি বলতে পারি বাধার পরিমাণ বেশি, তার মানে রেজিস্ট্যান্সটা বেড়ে যাচ্ছে। তার মানে আমি বলতে পারি ইনপুট জাংশনে রেজিস্ট্যান্স কম, আউটপুট জাংশনে রেজিস্ট্যান্সটা অনেক বেশি। যখন আমি ট্রানজিস্টরকে একটা ওয়ার্কিং কন্ডিশনে ব্যবহার করব, তখন কিন্তু এই জিনিসটা খেয়াল করা হবে। তার মানে আমি এখানে বলতে পারি যে রেজিস্ট্যান্স ইজ ট্রান্সফারড ফ্রম ইনপুট টু দ্য আউটপুট। তার মানে আমি বলতে পারি এখানে অ্যাকচুয়ালি কি ঘটেছে? ট্রান্সফার অফ রেজিস্টার, এই ঘটনাটা ট্রানজিস্টরের ক্ষেত্রে হয়ে থাকে, যে রেজিস্ট্যান্স ইজ ট্রান্সফারড ফ্রম ইনপুট টু দ্য আউটপুট জাংশন। এবার এই জিনিসটাকে একটু ভালো করে লক্ষ্য করো, এখানে দেখো ট্রানজিস্টর প্রথম পার্টটা থেকে নেওয়া হলো ট্রান, আর এখান থেকে নেওয়া হলো সিস্টার, অথবা তুমি বলতে পারো এখান থেকে নেওয়া হলো ট্রান্স, এখান থেকে নেওয়া হলো ইস্টার, ঠিক আছে? এই দুটোকে একসঙ্গে কম্বাইন করে নামকরণ করা হলো ট্রানজিস্টর, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ আবিষ্কার, বারবার বলছি। তাহলে এখনো পর্যন্ত আমরা যেটা পড়লাম সেটা আরেকবার বলে দিই, যে ট্রানজিস্টর কি জিনিস, কিভাবে তৈরি হয়। বুঝতেই পারলাম যে পিএন জাংশনে দুটো টার্মিনাল ছিল, এখানে তিনটে টার্মিনাল করা হয়েছে, এবং তিনটে টার্মিনাল করতে গেলেই আমার দুটো ব্যবস্থা চলে আসছে, একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, একটা পিএনপি ট্রানজিস্টর। মানে দু প্রান্তটাকে পি টাইপ ডোপিং করে মাঝখানটা বিপরীতধর্মী পি টাইপ যদি ডোপিং করি তাহলে হচ্ছে এনপিএন, আর দু প্রান্তটাকে পি টাইপ ডোপিং করে মাঝখানটাকে যদি বিপরীতধর্মী এন টাইপ ডোপিং করি তাহলে সেটা হচ্ছে পিএনপি, রাইট? তারপরে কি করলাম? আমরা বেসিক কম্পোনেন্টস গুলো জেনে নিলাম। তিনটে কম্পোনেন্ট তো বুঝতেই পারছি, কোনটার থিকনেস বেশি হবে, কোনটার থিকনেস কম হবে, কোনটার মেজরিটি ক্যারিয়ারের কনসেন্ট্রেশন বেশি হবে, কোনটার কম হবে, সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। তারপর বললাম কি প্রতীক চিহ্ন, প্রতীক চিহ্নটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসেই। ছবি আঁকার সময় কিন্তু খেয়াল রেখো যে তীর চিহ্নটা এমিটারে দেবো, এবং এনপিএন হলে বাইরের দিকে হবে, আর পিএনপি হলে তীর চিহ্নটা ভেতর দিকে হবে। নেক্সট আলোচনা করলাম ওয়াই ট্রানজিস্টর, ট্রানজিস্টরের নাম ট্রানজিস্টরই কেন করা হলো সেটাও ব্যাখ্যা করলাম, যে আমি যখন সার্কিটে ব্যবহার করব, মেইনলি আমি অ্যামপ্লিফিকেশন পেতে চাইবো, তখন ইনপুট জাংশনটাকে ফরওয়ার্ড বায়াস করা হবে, আর আউটপুট জাংশনটাকে রিভার্স বায়াস করতে হবে। এবার ফরওয়ার্ড আর রিভার্স বায়াসের কনসেপ্ট থেকে বলতে পারি যে ইনপুট জাংশন ফরওয়ার্ড বায়াস মানে ইনপুট জাংশনের রেজিস্ট্যান্সটা কম, আর আউটপুট জাংশন রিভার্স বায়াস মানে আউটপুট জাংশনের রেজিস্ট্যান্সটা বেশি। তার মানে এক্ষেত্রে আমি বলতে পারি যে রেজিস্ট্যান্স ইজ ট্রান্সফারড ফ্রম ইনপুট জাংশন টু দ্য আউটপুট জাংশন। তার মানে দেয়ার ইজ সাম ট্রান্সফার অফ রেজিস্টার। সেই ট্রান্সফার অফ রেজিস্টার, এই কথাটার থেকেই আমরা ট্রানজিস্টর ব্যাপারটাকে নিয়ে এলাম। বেশ, নেক্সট যেটা ইম্পর্টেন্ট, আমরা কিভাবে কাজ করছি। এই যে আমরা ট্রানজিস্টর বললাম খুব গুরুত্বপূর্ণ, কেন এত গুরুত্বপূর্ণ?
তাহলে এনপিএন ট্রানজিস্টরের কার্যনীতি কিভাবে কাজ করে, পিএন জাংশন কিভাবে কাজ করে সেটা আলোচনা হয়েছিল। এবার আমরা আলোচনা করব এনপিএন ট্রানজিস্টর কিভাবে কাজ করে। তো আমি একটু বড় করে আঁকছি, এটা এনপিএন ট্রানজিস্টর। এনপিএন ট্রানজিস্টর আঁকার সময় পরীক্ষায় এলে কিন্তু এইভাবেই আঁকবে, একটু বড় করে আঁকবে। এবং বারবার বলছি আঁকার সময় যেন এই জিনিসটা খেয়াল থাকে যে বেসটা হচ্ছে সবথেকে কম থিকনেস, কালেক্টরটা সবথেকে বেশি থিকনেস, এটা এমিটার, এটা বেস, এটা কালেক্টর। এমিটারের থিকনেস যেন কালেক্টরের থেকে কম হয়, ঠিক? আচ্ছা, এবার ট্রানজিস্টর ওয়ার্কিং করতে গেলে আমাকে এটা এনপিএন ট্রানজিস্টর নিয়েছি, তাহলে এদিকটা হচ্ছে এন, এদিকটা হচ্ছে পি, এদিকটা হচ্ছে এন, তাই তো? তাহলে এটা ফরওয়ার্ড বায়াস করতে হবে। ফরওয়ার্ড বায়াস করতে মানে কি, পি টাইপটা পজিটিভ, এন টাইপটা নেগেটিভ। তাহলে এন টাইপটাকে নেগেটিভ করলাম, পি টাইপটাকে পজিটিভ করলাম। মনে রাখবে বাম দিকে যেমন হবে ব্যাটারির অবস্থা, ডান দিকেও একই জিনিস হবে। সুতরাং একটা দিক তোমাকে চেক করে নিলে বাকি দিকটা তোমার এমনি হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার কি হবে, এবার তোমাকে ভাবতে হবে এখানে মেজরিটি ক্যারিয়ার গুলোর গতি কেমন হচ্ছে। আমি খুব অল্প দেখাচ্ছি, অত দেখানো যাবে না। মানে এমিটার এটা হচ্ছে এন টাইপ, তাহলে ইলেকট্রনের আধিক্য বেশি, ইলেকট্রন ইজ দ্য মেজরিটি ক্যারিয়ার। এখানে হোল, হোল ইজ দ্য মেজরিটি ক্যারিয়ার। আবার এখানে কিন্তু ইলেকট্রন হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, ঠিক আছে? কনসেন্ট্রেশন বেশি বা কম দেখানোর জন্য তুমি খেয়াল করো আমি কিভাবে এঁকেছি। বাম দিকে অনেক বেশি দেখিয়েছি, ডান দিকে তিনটে দেখিয়েছি, আর এখানে কনসেন্ট্রেশন কম সেটাও দেখিয়েছি। তুমি ছবিতেই যেন সবকিছু প্রকাশ পায়। আচ্ছা বেশ, এবার তুমি ভাবো আলাদা করে। প্রথমে এই জাংশনটা, বলেছিলাম দুটো জাংশন থাকে। প্রথমে আমি ইনপুট জাংশনটাকে নিয়ে ভাববো। তাহলে ইনপুট জাংশনকে নিয়ে যদি আমি ভাবি, তাহলে ইনপুট জাংশন ইজ ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস হলে কি হবে, এখানের যেটা কি বলবো বিভব প্রাচীর ছিল বা নিঃশেষিত অঞ্চল ছিল সেটা তো কমে গেছে। তাহলে ফরওয়ার্ড বায়াস হলে কি হয়, ফরওয়ার্ড বায়াসে হলে মেজরিটি ক্যারিয়ার ক্যান ইজিলি ক্রস থ্রু দ্য জাংশন। তাহলে মেজরিটি ক্যারিয়ার যেগুলো হবে সংখ্যা গুরুবাহ, তারা কি হবে, জাংশন ক্রস করবে, জাংশন ক্রস করবে। সো মেজরিটি ক্যারিয়ার ক্যান ইজিলি ক্রস থ্রু দ্য জাংশন when a terminal is forward bias। তাহলে এখানে ফরওয়ার্ড বায়াস আছে, তাহলে এখানে মেজরিটি ক্যারিয়ার কি, ইলেকট্রন। তাহলে ইলেকট্রন গুলো খুব সহজে জাংশন অতিক্রম করে এমিটার থেকে বেসে গিয়ে পৌঁছাবে। সবগুলো দেখাবার দরকার নেই, জাস্ট দুটো দেখালাম তাহলেই হবে, পৌঁছালো। তাহলে এবার ইলেকট্রন গুলো তুমি একটা জিনিস দেখো, এখানে তো কিছু হোল আছে, তাই না? তাহলে দুটো ইলেকট্রন, যে দুটো, আমি দুটো করে ভাবছি, আমি সব সংখ্যা তো বলতে পারবো না আগে থেকে যে কতগুলো সংখ্যা বসে আছে। এইভাবে তুমি ভাবতে পারো যে কিছু সংখ্যক ইলেকট্রন কিছু সংখ্যক হোলের সঙ্গে যুক্ত হবে। আগেও বলেছি একটা ইলেকট্রন আর একটা হোল যদি যুক্ত হয় তাহলে তার রেজাল্ট হচ্ছে নীল, কারণ ইলেকট্রনের যতটা নেগেটিভ আধান হোলের ততটাই পজিটিভ আধান। তাহলে কিছু সংখ্যক ইলেকট্রন হোলের সঙ্গে যুক্ত হবে এবং সেই প্রসেসটাকে বলা হয় রিকম্বিনেশন। এবার বেশি তো হোল নেই, এখানে তো হোলের সংখ্যা প্রচুর নয়, হোলের সংখ্যা খুব কম, কনসেন্ট্রেশন অনেক কম, আর এখানে তোমার কনসেন্ট্রেশন অনেক বেশি। এর ফলে কি হবে, সাপোজ এখানে 5টা হোল ছিল, এখানে 50টা ইলেকট্রন আছে, তাহলে 5টা ইলেকট্রন গিয়ে রিকম্বিনেশন করবে, বাকি 45টা ইলেকট্রন যাবে কোথায়, বাকি 45টা ইলেকট্রন সব এখানে চলে আসবে, এখানে এসে জমা হবে বাকি যে ইলেকট্রনগুলো ছিল। আমি একটু বেশি লিখে ফেললাম, পরীক্ষায় এটা দেখাবার দরকার নেই, আমি জাস্ট তোমাকে বোঝাচ্ছি যে সাপোজ বাঁ দিকে 50টা ইলেকট্রন ছিল, এখানে মাত্র 5টা হোল ছিল, তাহলে 5টা ইলেকট্রন 5টা হোলের সঙ্গে যুক্ত হবে, কোনো সন্দেহ নেই। বাকি 45টা ইলেকট্রন কি করবে, বাকি 45 ইলেকট্রন জাংশন অতিক্রম করে এখানে বসে থাকবে প্রাথমিকভাবে, হলো ফরওয়ার্ড বায়াস হয়ে গেল। এবার তুমি ভাবো এই জাংশনটার কথা ভাবো, এই জাংশনটা কি রিভার্স বায়াস। রিভার্স বায়াস মানে কি, এখানে একটা নিঃশেষিত অঞ্চল তৈরি হবে এবং নিঃশেষিত অঞ্চলের বেগ বৃদ্ধি পাবে, তাহলে এবার ইলেকট্রনগুলো যাবে কি করে, হোল তোমার রিকম্বিনেশন হয়ে গেছে। ব্যাপারটা বুঝে নেবে ভালো করে, আশা করছি বুঝতে পারলাম ফার্স্ট পার্টটা। যে বাঁ দিকে আমি কিন্তু শুধুমাত্র মেজরিটি ক্যারিয়ার নিয়ে আলোচনা করব, মাইনরিটি ক্যারিয়ার নিয়ে আলোচনা করব না। কি হয়েছে, পিএনপি এনপিএন ট্রানজিস্টর বলছি, এনপিএন এ ইলেকট্রন, এন মানে ইলেকট্রনের গাঢ়ত্ব সবথেকে বেশি, যেহেতু এখান থেকে এমিট করে সেজন্য এটার নাম এমিটার, মনে রাখবে এখান থেকেই সব এমিশন গুলো হচ্ছে সেজন্য এটাকে বলা হয় এমিটার। আমি সাপোজ ধরে নিলাম এখানে 50টা ইলেকট্রন ছিল, সাপোজ অ্যাজ ফর এক্সাম্পল, আর এখানে 5টা হোল ছিল, আমি জানি কনসেন্ট্রেশন কম, তাহলে 50টা ইলেকট্রন যখন যাবে 50টার মধ্যে 5টা ইলেকট্রন 5টা হোলের সঙ্গে রিকম্বাইন করবে, নীল হয়ে গেল, ওগুলোর এফেক্ট জিরো, 5টা ইলেকট্রন নষ্ট, 5টা হোল নষ্ট।
কিন্তু বাকি 45 ইলেকট্রন তো রিকম্বাইন করার জায়গা নেই, তাহলে তারা কি হবে, এখানে এসে জমা হবে। এখানে এসে সাপোজ অ্যাজ ইফ ওয়েট করছে, কি ওয়েট করছে, দেখছে এখানে একটা পাঁচিল হয়ে আছে। মানে এবার তুমি ভাবো যে তুমি কিভাবে যাবে, মাঝখানে একটা পাঁচিল হয়ে গেছে। কেন পাঁচিল হয়ে গেছে? কারণ এই জাংশনটাকে আমি রিভার্স বায়াস করে রেখেছি। এই জাংশনটা আমার ফরওয়ার্ড বায়াস করে রেখেছি, এই জাংশনটা আমি রিভার্স বায়াস করে রেখেছি। এবার রিভার্স বায়াসে কি হয়, মনে করি যদি রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হয়, অনলি মাইনরিটি ক্যারিয়ার ক্যান ক্রস থ্রু দ্য জাংশন। মাইনরিটি ক্যারিয়ার কি করবে, জাংশনটাকে ক্রস করতে পারবে, মেজরিটি ক্যারিয়ার কিন্তু জাংশন ক্রস করতে পারবে না। বেশ, এবার তুমি ভেবে দেখো, যেটা বেস টার্মিনাল ছিল এখানে তোমার এই অবস্থা হয়ে আছে, এটা বেস, এই দিকটা মনে করো কালেক্টর। বেসে কি আছে, প্রচুর ইলেকট্রন এসে জমা হয়েছে, কতগুলো, মোটামুটি আমি যা হিসাব দিয়েছি 45টা ইলেকট্রন এখানে এসে জমা আছে। কিন্তু তোমার এখানে একটা বিভব প্রাচীর বা নিঃশেষিত অঞ্চল তৈরি হয়ে গেছে। আচ্ছা, এটা পি টাইপ, এটা এন টাইপ, তাই তো, এই যে এটা পি টাইপ। এবার তুমি একটু ভেবে দেখো, যখন তোমার পি টাইপ হচ্ছে, পি টাইপের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার কারা, হোল, মাইনরিটি ক্যারিয়ার কারা, ইলেকট্রন। তার মানে এখানে যে ইলেকট্রন গুলো বসে আছে সেই ইলেকট্রন গুলো তো মাইনরিটি ক্যারিয়ার, তাই না? আমি যেটা বলছিলাম যে আমার আউটপুট জাংশনটা রিভার্স বায়াস, আমি বুঝলাম নিঃশেষিত অঞ্চল তৈরি হয়েছে, তাও বুঝলাম এখানে সামনে ইলেকট্রন গুলো বসে আছে, ঠিক আছে, কিন্তু আমি খেয়াল করিনি যে এইগুলো কিন্তু মাইনরিটি ক্যারিয়ার। তাহলে মাইনরিটি ক্যারিয়ার হলে কি হবে, তারা তো জাংশন ক্রস করতে পারবে, তার তো জাংশন ক্রস করতে বাধা নেই, ঠিক আছে। তাহলে কি হলো, আমি দেখছি যেটা এমিটার থেকে যে ইলেকট্রন গুলো বেসে এসে জমা হলো সেগুলো সব মাইনরিটি ক্যারিয়ার, যতক্ষণ এমিটারে ছিল তারা মেজরিটি ক্যারিয়ার, কিন্তু যখন সে বেসে চলে এলো মাইনরিটি ক্যারিয়ার হয়ে গেল। এবার যেহেতু এটা মাইনরিটি ক্যারিয়ার, এখানে যখন আমি রিভার্স বায়াস করছি তখনও আমার কোনো সমস্যা নেই, এরা কিন্তু জাংশন ক্রস করে এই দিকে চলে আসবে, ঠিক আছে। তার মানে বাঁ দিক থেকে ইলেকট্রন গুলো সব বেরোবে, কালেক্টরে গিয়ে মিট করবে। এবং তুমি একটা জিনিস খেয়াল করো, সেই বাড়তি ইলেকট্রন গুলো কিন্তু এই সার্কিটের মধ্যে প্রবেশ করবে, তখন আবার একটা করে হোল তৈরি হয়ে যাবে। বা এখান থেকে তুমি বলতে পারো ইলেকট্রন কিন্তু ইনজেক্ট হবে, মানে concentration of electron in emitter will always remain conserved, concentration of electron in this also remain conserved, continuous, কারণ বাড়ি থেকে ইলেকট্রন সবসময় সাপ্লাই দিচ্ছি, তাহলে কোনো অসুবিধা নেই। যেটা ঘটনা ঘটবে, গোটা ব্যাপারটা আরেকবার গোটা ব্যাপারটা ভেবে দেখো, যে ঘটনা যেটা ঘটবে, যে ইলেকট্রন কনসেন্ট্রেট, বাঁ দিকে ছিল এমিটার, ডান দিকে ছিল কালেক্টর, কালেক্টর কালেক্ট করছে বলে ওটার নাম কালেক্টর, আর মাঝখানেটার নাম দিয়েছি বেস। এমিটারে কনসেন্ট্রেশন সব থেকে বেশি, আমি যখন ফরওয়ার্ড বায়াস করছি এমিটার থেকে ইলেকট্রন গুলো বেস টার্মিনালে গিয়ে পৌঁছালো, কিছু সংখ্যক রিকম্বিনেশন হলো, গিয়ে দেখলো যে একটা বিভব প্রাচীর হয়ে আছে, কিন্তু যখন বেসে গিয়ে পৌঁছেছে তখন কিন্তু ওরা মাইনরিটি ক্যারিয়ার হয়ে গেছে থিওরি অনুসারে। তাহলে যেহেতু মাইনরিটি ক্যারিয়ার, দে ক্যান ইজিলি ক্রস থ্রু দ্য ব্যারিয়ার, খুব সহজে তারা ব্যারিয়ারটাকে ক্রস করে কালেক্টরে চলে গেল, এবং এটা কন্টিনিউয়াস চলতে থাকবে। এর ফলে আমি উচ্চ মানের প্রবাহ পাবো। শুধু উচ্চ মানের প্রবাহ নয়, যেহেতু আউটপুটের রোধটা বেশি, বিভব প্রভেদ যখন মেজার করব রোধটা অনেকটা বেশি, মনে করো ইনপুটের রোধ ছিল 2 ওহম, আউটপুটের রোধ হচ্ছে 200 ওহম, তাহলে যখন ইনপুটের যা ভোল্টেজ হবে আউটপুটের ভোল্টেজ অনেক বেশি হবে, কারণ বিভব প্রভেদ মানে V = I × R, তাই না? তাহলে একটা উচ্চ মানের বিভব প্রভেদ পাবো, মানে আমি অ্যামপ্লিফিকেশন পেয়ে যাব, ঠিক আছে। এখানে একটা জিনিস কারেন্টের ব্যাপারটা খেয়াল করো, ইলেকট্রন গুলো সব বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, তাহলে এই দিকে আমি একটা কারেন্ট পাবো, ঠিক আছে। এখানে যে কারেন্টটা পাবো সেটাকে বলা হবে এমিটার কারেন্ট, রাইট। এখানে আমি যেটা পাবো সেটা হচ্ছে এমিটার কারেন্ট। আচ্ছা, এইখানটা একবার ভাবো যে রিকম্বিনেশন হচ্ছে, তাই তো, রিকম্বিনেশন হচ্ছে, তাহলে একটা হোল যখনই নষ্ট হয়ে যাবে তুমি নিশ্চিত থাকো এখানে যে ইলেকট্রন থাকবে সেটা এই দিকে চলে আসবে, এটা হোল নষ্ট হয়ে যাচ্ছে রিকম্বিনেশনের জন্য। ওখানে তো কিছু ইলেকট্রন আছে, আমরা একটা দুটো করে ভাবছি, ওখানে তো একটা দুটো নয়, 10^17, 10 টু, বলেছিলাম যেটা, যে 10 লক্ষ ভাগে যদি একটা ডোপিং করি তাহলে 10^17 সংখ্যক কেরিয়ার তৈরি হয়। তাহলে ওই অংশটাই অনেক ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন যখন সার্কিটে প্রবেশ করবে একটা করে হোল বাড়তি জমা হতে থাকবে, সেটাও একটা ব্যাপার। তাহলে ইলেকট্রনটা বেস থেকে সার্কিটের দিকে আসছে, তাহলে এই ডিরেকশনে আমি একটা কারেন্ট পাবো, এবং সেই কারেন্টটাকে আমি বলবো বেস কারেন্ট, ভূমি প্রবাহ। আর কালেক্টরের ক্ষেত্রে কি হচ্ছে, ইলেকট্রনগুলো এই দিকে ফ্লো করছে, তার মানে আমি এই ডিরেকশনে একটা কারেন্ট পাবো, সেটাকে বলা হয় কালেক্টর কারেন্ট, ঠিক আছে।
এই গেল তোমার এনপিএন ট্রানজিস্টরের কার্যনীতি। তুমি খালি যদি এই অংশটা, এটা এইদিকে যাচ্ছে তো, তাহলে এইদিকে আই, আর এটা এইদিকে যাচ্ছে আইসি। যদি তুমি এই বিন্দুতে কার্শফের সূত্র প্রয়োগ করো, তাহলে কার্শফের সূত্র থেকে তুমি সবসময় পাবে যে এমিটার কারেন্ট ইজ ইকুয়াল টু বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। সব সময় হবে এমিটার কারেন্ট ইকুয়াল টু বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। আরেকটা ব্যাপার, কারেন্টের ডিরেকশনটা তুমি খেয়াল করো, কারেন্টের ডিরেকশন সবসময় এমিটার থেকে বেসের দিকে, তাই না? এমিটার থেকে, এই যে এমিটার থেকে বেসের দিকে আসছে, বাইরের দিকে বেরোচ্ছে, দেখো বাইরের দিকে বেরোচ্ছে কারেন্টটা, ওই যে তীর চিহ্নটা দিয়েছিলাম এমিটারে, তাই না? আচ্ছা, একই রকম ভাবে যদি তোমার পিএনপি ট্রানজিস্টর, ছোট্ট করে বলে দিই, একই রকমের জিনিস ঘটবে, খালি কেরিয়ার গুলো চেঞ্জ হয়ে যাবে, ইলেকট্রনের জায়গায় হোল হয়ে যাবে, হোলের জায়গায় তোমার ইলেকট্রন হয়ে যাবে। আচ্ছা, পিএনপি ট্রানজিস্টরের কার্যনীতি যদি চাই না, তোমার পিএনপি চাইবে না, এনপিএনই চেয়ে থাকে। এইগুলো হলো তোমার পিএনপি। এই দিকটা হচ্ছে এমিটার, এই দিকটা হচ্ছে তোমার বেস, আর এই দিকটা হচ্ছে তোমার কালেক্টর। এবং আবার তোমার ফরওয়ার্ড বায়াস করতে হবে, তাহলে ফরওয়ার্ড বায়াস এইটা পি, তাহলে এই দিকটা হয়ে যাবে পজিটিভ। তাহলে একই রকম ভাবে এই দিকটা হবে পজিটিভ, এই দিকটা আমি আর ব্যাখ্যা করলাম না, এরকমই আসবে, হবেই। আচ্ছা, এবার পি টাইপ সাইড, তাহলে এখানে তোমার প্রচুর সংখ্যক পোল আছে, আর এখানে তোমার অল্প সংখ্যক ইলেকট্রন আছে, এখানেও তোমার প্রচুর সংখ্যক হোল আছে, যদিও এই দিকের হোলটার কনসেন্ট্রেশন অনেক বেশি। হলো? এবার তুমি ফরওয়ার্ড বায়াস করেছো, ফরওয়ার্ড বায়াস করলে কি হবে? হোলগুলো খুব সহজে জাংশন অতিক্রম করবে, কিছু সংখ্যক রিকম্বিনেশন হবে, কিছু সংখ্যক রিকম্বিনেশন হওয়ার পর কি বাকি যে হোলগুলো পড়ে আছে সেটা এখানে জমা থাকবে। এবার তোমার এই অংশটা রিভার্স বায়াস, রিভার্স বায়াস মানে তোমার যেটা বেরিয়ে আসে সেটা বেড়ে যাবে। এবার সমস্যা, সুবিধা যেটা হবে, এন টাইপের ক্ষেত্রে হোলগুলো হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার, যেহেতু মাইনরিটি ক্যারিয়ার, সো দে ক্যান ইজিলি ক্রস থ্রু দা ব্যারিয়ার এন্ড উইল বি কালেক্টেড এট দ্য কালেক্টর। তাহলে হোলগুলো কন্টিনিউয়াসলি তোমার এমিটার থেকে হোল পর্যন্ত পৌঁছাতে কোনো অসুবিধা হবে না। এবার কনসেন্ট্রেশন সেম রাখার জন্য, যে হোল চলে যাচ্ছে তাহলে কি হোল কনসেন্ট্রেশন কমে যাবে? তা তো নয়, যখনই একটা হোল বা দুটো হোল চলে যাবে, সেই সমসংখ্যক ইলেকট্রন সার্কিটের মধ্যে প্রবেশ করে যাবে। এবার যখনই সার্কিটের মধ্যে প্রবেশ করে যাবে, পাঁচটা ইলেকট্রন চলে আসা মানে এখানে পাঁচটা হোল তৈরি হয়ে যাবে। তাহলে এই কনসেন্ট্রেশনটা ঠিক রাখার জন্য কি হচ্ছে, তুমি বলতে পারো ইলেকট্রনটা এইদিকে আসছে, তাহলে আমি এবার এই ক্ষেত্রে কারেন্টটা এই দিকে পাবো, এবং সেটা হয়ে যাচ্ছে এমিটার কারেন্ট। আচ্ছা, এখানে কি হচ্ছিল, ইলেকট্রন গুলো তোমার কি হচ্ছিল, রিকম্বিনেশনের জন্য নষ্ট হচ্ছিল, ইলেকট্রনের কনসেন্ট্রেশন কমে যাচ্ছে। ইলেকট্রনের কনসেন্ট্রেশন কমাতে ঠিক রাখতে গেলে কি করতে হবে, সার্কিট থেকে ইলেকট্রন বেসের মধ্যে প্রবেশ করতে হবে। তাহলে ইলেকট্রনটা এই ডিরেকশনে যাচ্ছে, তাহলে কারেন্ট কোন দিকে হবে, এইদিকে। তাহলে এটা হয়ে গেল বেস কারেন্ট। একই রকম ভাবে এখানে যদি হোল কনসেন্ট্রেশন বেড়ে যায়, মনে করো, ঠিক আছে, হোল কনসেন্ট্রেশন যদি বেড়ে যায়, তার মানে কি হবে, ইলেকট্রন আবার প্রবেশ করতে হবে। ইলেকট্রন যদি তাই হয়, তাহলে এক্ষেত্রে কালেক্টর কারেন্টটা এই দিকে হওয়া উচিত, কারণ ইলেকট্রন এখানে প্রবেশ করতে হবে। তো ইলেকট্রন যদি প্রবেশ না করে, তাহলে হোলগুলো তো কনসেন্ট্রেশন বেড়ে যাবে, বাদিক থেকে যখন যাচ্ছে হোল কনসেন্ট্রেশন তো বেড়ে যাবে। হোল কনসেন্ট্রেশন বাড়াতে চাইছি না, কালেক্টরেও যেন হোল কনসেন্ট্রেশন অপরিবর্তিত থাকে, তাহলে সমসংখ্যক ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে ইলেকট্রন যদি দিকে হয়, তাহলে কারেন্টটা এদিকে হবে। তো এই অংশটাই দেখো, এমিটার কারেন্টটা এইদিকে, এই কারেন্টটা এইদিকে। তুমি আবার খেয়াল করে দেখো যে IE will be IP plus IC, ঠিক আছে? এই গেল তোমার NPN এবং PNP ট্রানজিস্টরের কার্যনীতি, হয়েছে? বেশ, নেক্সট চলে এসো সার্কিটে কিভাবে আমরা ব্যবহার করব সংযোগ ব্যবস্থা। একটা ট্রানজিস্টরের সংযোগ ব্যবস্থা। সংযোগ ব্যবস্থা, ঠিক আছে? তো বলে রাখি, সংযোগ ব্যবস্থা একটা ট্রানজিস্টরকে সার্কিটে তিন ভাবে ব্যবহার করা যেতে পারে। এই মনে করো একটা ট্রানজিস্টর, সাপোজ দিস ইজ আ এনপিএন ট্রানজিস্টর, তাই তো? এবার তোমার এটার কটা টার্মিনাল, তিনটে টার্মিনাল, একটা এমিটার টার্মিনাল, একটা বেস টার্মিনাল, একটা কালেক্টর টার্মিনাল। এবার তুমি একটা জিনিস ভেবে দেখো, তুমি তো ইনপুট দেবে কোথাও, একটা ইনপুট ভোল্টেজ দেবে কোথাও, তাহলে তুমি সাপোজ এই জাংশনটাতে ইনপুট দিলে, এই অংশটায় ইনপুট দিবে, যেমন পিএন জাংশনে দিয়েছিলে, তাহলে এই জাংশনটাই তুমি আউটপুট পাবে সাপোজ। তাহলে এই জাংশনটা তখন কি হবে? সমস্যাটা বোঝা গেল? ট্রানজিস্টরের তিনটে টার্মিনাল, তিনটে প্রান্ত,
তাহলে তিনটে প্রান্তর মধ্যে একটা প্রান্তে আমি ইনপুট দেবো, একটা প্রান্তে আমি আউটপুট পাবো, তাহলে আরেকটা প্রান্ত কি হবে, সমস্যাটা এইখানে দাঁড়ালো। তখন ঠিক করা হলো আরেকটা প্রান্তকে আমরা কি করবো, ইনপুট আউটপুট দুটোতে রেখে দেবো, মানে কমন করে দেবো। মানে যখন আমি এই ব্যবস্থাটা নেবো, এই বেস যেটা হবে সেটা ইনপুট আউটপুট দুটোর সঙ্গে কানেকশন থাকবে। তাহলে এক্ষেত্রে তখন সেটা কি বলবো, এই বেসটাকে আমি সেক্ষেত্রে কমন করে নেবো, তাহলে সেক্ষেত্রে সেই ব্যবস্থাটাকে বলবো কমন বেস মোড। একই রকম ভাবে যদি আমি এমিটারটাকে কমন করি তাহলে সেটাকে বলবো কমন এমিটার মোড। আর যদি কালেক্টরটাকে কমন করে নিই তাহলে সেক্ষেত্রে সেটাকে বলবো কমন কালেক্টর মোড। তাহলে ট্রানজিস্টরের অ্যাকচুয়ালি তিন ধরনের ব্যবস্থা হতে পারে, যেটাকে এক নম্বর করে বলি সাধারণ নিঃসারক ব্যবস্থা। সাধারণ নিঃসারক ব্যবস্থা, যেটাকে শর্টে বলা হয় সিই মোড। কেন সিই মোড? সিই মানে হচ্ছে কমন এমিটার মোড, সাধারণ মানে হচ্ছে কমন এমিটার মোড। দু নম্বর হচ্ছে সাধারণ ভূমি ব্যবস্থা। সাধারণ ভূমি ব্যবস্থাকে শর্টে কি বলা হবে, সিবি, কারণ হচ্ছে কমন বেস মোড। আর তিন নম্বর হচ্ছে কমন কালেক্টর মোড, সাধারণ সংগ্রাহক ব্যবস্থা, সি মোড। তাহলে একটা ট্রানজিস্টরে তিন ধরনের সংযোগ ব্যবস্থা হয়, সাধারণ নিঃসারক, সাধারণ ভূমি এবং সাধারণ সংগ্রাহক। তো বলে রাখি যখন সাধারণ সংগ্রাহক করা হয় তখন দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমরা কিছুই পাই না আউটপুট হিসেবে, মানে ওটা একদমই ব্যবহার করা হয় না। সুতরাং সাধারণ সংগ্রাহকটাকে তুমি বাদ দিতে পারো। হ্যাঁ, থিওরিটিক্যালি সম্ভব যে তিনটে টার্মিনাল আছে, দুটোকে একটা ইনপুট দেবো, একটা আউটপুট দেবো, আর একটাকে কমন করতে হবে, থিওরিটিক্যালি সম্ভব, কিন্তু সাধারণ সংগ্রাহক ব্যবস্থায় কোনোভাবেই আমার লাভ হয় না, ক্ষতি হয়। সুতরাং সাধারণ সংগ্রাহক ব্যবস্থা ব্যবহার করা হয় না। এর মধ্যে বলে রাখি সাধারণ ভূমি ব্যবস্থা, এটা ব্যবহার আছে, কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে অ্যাম্প্লিফিকেশন হয় না, আউটপুটের পার্সেন্টেজ কিন্তু 100%, এফিসিয়েন্সি কিন্তু 100%-এর থেকে কম, তাহলে সেক্ষেত্রে আমার লস হয়। সেজন্য সিবিটাকেও খুব বেশি আমরা প্র্যাকটিক্যালের পারপাসে ব্যবহার করি না। তাহলে সব থেকে বেশি ভালো ব্যবস্থা কি, সব থেকে ভালো ব্যবস্থা হচ্ছে সিই মোড, সাধারণ নিঃসারক ব্যবস্থা। যেহেতু ওটাই সব থেকে গুরুত্বপূর্ণ, ওখান থেকে আমি অ্যাম্প্লিফিকেশন পাচ্ছি, সুতরাং শুধুমাত্র ওই মোডটা সম্পর্কেই আমরা আলোচনা করব আর ছবি এঁকে দেখাবো কিভাবে কমন এমিটার করা হয়। পরীক্ষাতেও কমন এমিটার থেকেই প্রশ্ন আসে, কমন বেস থেকে প্রশ্ন আসে না, বা কমন কালেক্টর থেকে প্রশ্ন আসার কোনো ব্যাপারই নেই। তো প্রথমে তোমাকে যেটা দিতে পারে সেটা হচ্ছে যে একটা কমন এমিটার মোডে একটা সার্কিট ডায়াগ্রাম আঁকো, সোজা কথাই বলছি একদম সার্কিট ডায়াগ্রাম আঁকতে হবে, এবং 2 নম্বর দরকার। তো মুখস্থ করার কোনো ব্যাপার নেই, আমরা কিন্তু বুঝে বুঝে জিনিসটা করব। যদি কমন এমিটার মোড বলে তাহলে ট্রানজিস্টরকে একটা এইভাবে দেখাবো, যেভাবে আমি দেখিয়েছিলাম ওটাই আসবে। এই একটা ট্রানজিস্টর, আমরা সবসময় এনপিএন ট্রানজিস্টর দিয়ে দেখাবো, তুমি পিএনপি দেখাতেই পারো, কিন্তু কিছু যদি বলা না থাকে আমাদের টার্গেট থাকবে সবসময় এনপিএন, ওটাই বেশি ব্যবহার করা হয়। তাহলে এই গেল তোমার একটা ট্রানজিস্টর, তাই তো? আমি এই দিকটাকে ইনপুট দেব আর এই দিকটা আউটপুট পাবো। তো তুমি খেয়াল করে দেখো, এমিটার ইজ কমন বিটুইন ইনপুট এন্ড আউটপুট, তাই না? তাহলে সেই ক্ষেত্রে এমিটারটা ইনপুট আর আউটপুটের মধ্যে কমন হয়ে যাবে। বেশ, বাকি ছবিটা আঁকি। আচ্ছা, বাকি ছবি আঁকতে গিয়ে আগেই তোমাকে বলে রাখি, তোমাকে যেটা দেবে ভি ভার্সেস আই গ্রাফ আঁকতে দেবে, প্র্যাকটিক্যালেও আছে, সব স্কুলে হয়তো করানো হয় না। তোমার ভোল্টেজ ভার্সেস কারেন্ট গ্রাফ লাগবে, এবং সেটা দুটো গ্রাফ লাগবে, একটাকে বলবে ইনপুট গ্রাফ আর একটাকে বলবে আউটপুট গ্রাফ। তার মানে তোমার অ্যাকচুয়ালি চারটা কম্পোনেন্ট লাগবে, একটা ইনপুট ভোল্টেজ মাপার ভোল্টমিটার লাগবে, একটা ইনপুট কারেন্ট মাপার অ্যামমিটার লাগবে, একটা আউটপুট ভোল্টেজ মাপার ভোল্টমিটার লাগবে, একটা আউটপুট কারেন্ট মাপার অ্যামমিটার লাগবে। জিনিসটা খেয়াল রেখো। তাহলে আমার চারটা জিনিস লাগবে, এই শুধুমাত্র ট্রানজিস্টর আঁকলে হবে না, আমাকে গোটা সার্কিট ডায়াগ্রাম আঁকতে বলছে। তাহলে গোটা সার্কিট ডায়াগ্রামে কি থাকবে, আরো দুটো ভোল্টমিটার থাকবে, দুটো অ্যামমিটার থাকবে। দুটো ভোল্টমিটার কি কি, একটা ইনপুট ভোল্টমিটার, একটা আউটপুট ভোল্টমিটার, আর দুটো অ্যামমিটার, একটা ইনপুট অ্যামমিটার, একটা আউটপুট অ্যামমিটার। এবার তোমরা নিশ্চয়ই ক্লাস 10 এ পড়েছিলে যে অ্যামমিটার সবসময় সিরিজে কানেক্ট করা হয় আর ভোল্টমিটার সবসময় প্যারালালে কানেক্ট করা হয়। তাহলে সিরিজে একটা করে অ্যামমিটার এঁকে থাকবে, তাহলে আমি এখানে সিরিজে একটা অ্যামমিটার এঁকে ফেললাম, গোল আঁকবো, গোল এঁকে উপরে লিখে দেবো অ্যামমিটার, আর কিছু নয়, এই অ্যারো চিহ্ন দিলাম। তাহলে এখানেও তোমার একটা অ্যামমিটার হবে।
দেখ এখনো পর্যন্ত কঠিন বা না বোঝার মতো আমি কিছু আঁকিনি। আচ্ছা আমি বলে রাখি, আউটপুটে যেহেতু অ্যাম্পলিফিকেশন হয়, ইনপুটের কারেন্টটাকে আমরা মাইক্রো অ্যাম্পিয়ার দেখাবো, এটাকে মিলি অ্যাম্পিয়ার। মাইক্রো মানে বুঝতেই পারছো 10⁻⁻6, মিলি মানে 10⁻³ কারণ এটার তুলনায় এটাই 1000 গুণ অ্যাম্পলিফিকেশন, এটা আমি দেখাচ্ছি। তো আঁকার সময় বা দেখার সময় এটা করবে। তাহলে এটা অ্যামিটার হয়ে গেল সিরিজে। এবার কি হবে, প্যারালালে একটা করে ভোল্ট মিটার দেখাতে হবে। তাহলে আমি কি করব, এখানে একটা ভোল্ট মিটার দেখাবো প্যারালাল, এখানের সঙ্গে একটা ভোল্ট মিটার দেখাবো প্যারালাল। দেখো খুব কঠিন কিছু, একটা ট্রানজিস্টর রেখেছি, দুটো অ্যামমিটার লাগবে, দুটো ভোল্টমিটার লাগবে। অ্যামমিটার দুটোকে সেমি সমবায়ে লাগিয়েছি, আর ভোল্টমিটার দুটোকে প্যারালাল সমান্তরাল সমবায়ে লাগিয়েছি। আচ্ছা ভোল্টমিটারের নামগুলো একটু বুঝে শুনে দেবে। আচ্ছা এটা কি হবে, কারেন্ট যেটা পাবো সেটা হচ্ছে আইবি, বেস কারেন্ট পাবো। আর এখান থেকে যেটা কারেন্ট পাবো সেটা হচ্ছে আইসি, কালেক্টর কারেন্ট পাবো। আচ্ছা এখানে ভোল্টেজের দিয়ে কি দেবো, নাম দেবো। দেখো এই যে ভোল্ট মিটার, সেটা বেস আর এমিটারের মধ্যে কানেকশন করা হয়েছে, তাহলে এটা হয়ে যাবে ভিবিই। এটা কি কার মধ্যে, সি আর ই এর মধ্যে কানেকশন করা হয়েছে, তাহলে এটা হয়ে যাবে ভিসিই। বুঝলে? এবার সার্কিট ডায়াগ্রাম বলছি তো, তুমি দেখো গোটা ব্যাপারটা কিন্তু চলে এসেছে। এই দিকটা থেকে তোমার আসছে ইনপুট, আর এই দিকটা হচ্ছে আউটপুট। and emitter is common between input and output। আমার যেটা মূল ধারণা সেটা কিন্তু আমি স্টিক করেছি। আর কি দরকার, একটা বায়াসিং দরকার। বায়াসিং ছাড়া তো কাজ করবে না, ওটাও কিন্তু তোমাকে দেখাতে হবে। আরেকটা জিনিস যেটা দরকার, যে ভোল্টেজটা কারেন্টটাকে চেঞ্জ করার মতো একটা ব্যবস্থা রাখতে হবে, যেটাকে বলা হয় রিওস্ট্যাট ব্যবস্থা। রিওস্ট্যাট হচ্ছে এমন একটা যন্ত্র যার সাহায্যে বর্তনীর প্রবাহ মাত্রা চেঞ্জ করা যায়। রিওস্ট্যাটটা দেখাবো কিভাবে, দেখো রিওস্ট্যাট দেখানোর নিয়ম হচ্ছে এইভাবে একটা অ্যারো দেবো, মানে অ্যাজ ইফ এই অ্যারোটাকে মুভ করানো যায়, যত মুভ করাবো সার্কিটের রেজিস্ট্যান্স চেঞ্জ হবে। এখানেও তাই একই রকম ভাবে একটা রিওস্ট্যাট লাগবে, এই অ্যারো দিলাম, আর এখানে পরিবর্তনশীল রোধের একটা ব্যবস্থা রাখলাম, অ্যাজ ইফ অ্যারোটাকে সরালে আমি রেজিস্ট্যান্সটাকে চেঞ্জ করতে পারবো। আর কি দরকার, বায়াসিং। বায়াসিং উপর দিকটা, এটা এনপিএন ট্রানজিস্টর বলেছি, এনপিএন, তার মানে এটা এন, এটা পি, মনে মনে রাখবে, এটা মুছে দেবে লাস্টে এন। তাহলে বায়াসিং এর জন্য কি হবে, পি টাইপটাকে পজিটিভ, উপর দিকটা তাহলে পজিটিভ হয়ে গেল, দেখো নিচের দিকটা নেগেটিভ হলো, এটা কানেকশন আছে তো। দেখো এন টাইপের সঙ্গে নেগেটিভ আর পি টাইপের সঙ্গে পজিটিভ, তাহলে ফরওয়ার্ড বায়াস হয়ে গেল। এদিকটা তোমার দেখার দরকারই নেই, বারবার বলেছি যে এদিকে যেরকম থাকবে আমি এদিকেও একই রকম রাখবো। এই গোটা ছবিটা তোমাকে আঁকতে হবে। যদি বলে সার্কিট ডায়াগ্রাম অফ এ ট্রানজিস্টর ইন সিই মোড, তাহলে সেক্ষেত্রে এই ছবিটা গোটাটা তোমাকে আঁকতে হবে। ঠিক আছে, বুঝিয়ে দিলাম, বুঝে বুঝে আঁকবে। নেক্সট হচ্ছে তোমার যেটা দেবে ইনপুট বৈশিষ্ট্য। ইনপুট বৈশিষ্ট্য মানে হচ্ছে ইনপুট ভোল্টেজ আর ইনপুট কারেন্টের ভ্যারিয়েশন আনতে হবে। এবার তোমাদের একসঙ্গে চারটা রয়েছে, তাহলে সেক্ষেত্রে কি করব, আউটপুটটাকে কনস্ট্যান্ট করে দেবো। আবার যখন আউটপুট ভ্যারিয়েশন বলবো তখন ইনপুটটাকে কনস্ট্যান্ট রেখে আউটপুট ভোল্টেজ ভার্সেস আউটপুট কারেন্ট, এগুলো মুখস্থ করার কিছু নেই, মনে রাখতে হবে। ইনপুট ভোল্টেজ কি ছিল, আচ্ছা প্রথমে আমি ইনপুট ক্যারেক্টারিস্টিক আনছি। ইনপুট ভোল্টেজ ছিল ভিবিই, আর এখানে ইনপুট কারেন্ট ছিল আইবি। ঠিক আছে, কেমন হবে গ্রাফটা, দুটো অ্যাট লিস্ট আমরা দেখাবো। ঠিক আছে, দুটো অ্যাট লিস্ট আমরা দেখাবো, এটা তুমি মনে রেখো। এই একই রকমের ভ্যারিয়েশন হয়। আচ্ছা কনস্ট্যান্ট কি থাকে, সি ভোল্টেজটা, এটা VCE1 VCE2, এবং এখানে লিখে দেবে VCE2 is greater than VCE1। মানে আউটপুট ভোল্টেজটাকে প্রথমে 5 ভোল্টে ফিক্স রাখলাম, তারপরে ইনপুট ভোল্টেজ ভার্সেস ইনপুট কারেন্ট দিলাম, এটা পেলাম। আউটপুট ভোল্টেজটাকে সাপোজ 10 ভোল্টে করলাম, বাড়িয়ে দিলাম, দেখা যাবে একই রকমের ভ্যারিয়েশন কিন্তু একটু আস্তে আস্তে ডান দিকে সরে যাচ্ছে। এটাকে বলা ইনপুট ক্যারেক্টারিস্টিক। ইনপুট বৈশিষ্ট্য লেখো, আউটপুট বৈশিষ্ট্য লেখাটা খুব ইম্পর্টেন্ট, ওটা অন্য রকমের ভ্যারিয়েশন থাকে, বড় মতো করে দেখাতে হয়। আচ্ছা আউটপুটের ভোল্টেজ কি VCE, আউটপুটের কারেন্ট কি IC। আচ্ছা এটার ক্ষেত্রে ভ্যারিয়েশন এরকম আছে, একটু একটু করে উপরে উঠবে কিন্তু আস্তে আস্তে উপর দিকে উঠছি। অনেকগুলো কনস্ট্যান্ট কারেন্টের জন্য দেখালাম। ঠিক আছে, সাপোজ দিস ইজ ফর IB equal to 0,
এটা আইবি ইকুয়াল টু সাপোজ 5 অ্যাম্পিয়ার, এটা 10 অ্যাম্পিয়ার, এটা 15 অ্যাম্পিয়ার, এটা 20 অ্যাম্পিয়ার। যত কারেন্ট বাড়বে, আইবির মানটা যত বাড়বে, তত কিন্তু তোমার উপর দিকে উঠতে থাকবে। মানে এগুলো কিন্তু মাইক্রো অ্যাম্পিয়ারে লিখবে। সাপোজ এটা 5 মাইক্রো অ্যাম্পিয়ার, এটা 5 মাইক্রো 10 মাইক্রো অ্যাম্পিয়ার, এটা এত মাইক্রো অ্যাম্পিয়ার। অবভিয়াসলি এগুলো আইবির গ্রাফ, আইবির কনস্ট্যান্টের জন্য। এবং বলে রাখি এটা হচ্ছে আউটপুট, এটা মনে রাখতে হবে কিরকম হয় ক্যারেক্টারিস্টিক। এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক গ্রাফটাকে তিনটে অংশে ভাগ করা যায়। এই একটা অংশ, এই একটা অংশ, আর এই অংশটা। এই অংশটাকে বলা হয় অ্যাক্টিভ রিজিয়ন, সক্রিয় অঞ্চল। পরীক্ষায় দেখাতে বলবে সক্রিয় অঞ্চল দেখাও। নিচের যেটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস করলাম এটাকে বলা হয় কাট অফ অঞ্চল, আর এই অংশটাকে বলা হয় স্যাচুরেশন অঞ্চল, সম্পৃক্ত অঞ্চল। তিনটে অঞ্চল দেখিয়ে দিলাম। এটা হচ্ছে অ্যাক্টিভ অঞ্চল, সক্রিয় অঞ্চল, স্যাচুরেশন অঞ্চল, সম্পৃক্ত অঞ্চল, আর এটা হচ্ছে কাট অফ অঞ্চল। কাট অফ অঞ্চলের বাংলা কিছু হয় না, কাট অফ অঞ্চল মানে কাট অফ অঞ্চল। ঠিক আছে, একটু মনে রাখবে এই জিনিসগুলো। আচ্ছা, আরেকটা গ্রাফ হয় যেটাকে বলা হয় পারস্পরিক বৈশিষ্ট্য রেখা, মানে ইনপুটের সঙ্গে আউটপুটের ভ্যারিয়েশন একসঙ্গে, সেটাকে যে লেখচিত্রের সাথে দেখানো হয় সেটাকে বলা হয় মিউচুয়াল ক্যারেক্টারিস্টিক। এখানে ইনপুট হবে আইবি, এখানে এটা হবে আইসি, এবং লেখচিত্রটা অবভিয়াসলি স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। এটাকে বলা হয় পারস্পরিক, মিউচুয়াল ক্যারেক্টারিস্টিক। ঠিক আছে, আইবি ভার্সেস আইসি। আচ্ছা, এরপর দুটো কনস্ট্যান্ট নিয়ে খালি আলোচনা করব, তাহলে ট্রানজিস্টর সম্পর্কে প্রাথমিক ধারণাটুকু শেষ হবে। পরে আরেকটু এদিক ওদিক আছে, সেগুলো পরে আলোচনা করব। একটাকে বলা হয় ট্রানজিস্টর বিটা, আর একটাকে বলা হয় ট্রানজিস্টর আলফা। কখন কাকে বিটা বলবো আর কখন আলফা বলবো, দুটো কনস্ট্যান্ট পাওয়া যায়, এটা বলে অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর বলা হয়। এবং তুই মনে রাখবে ট্রানজিস্টর বিটা সেটা অ্যাকচুয়ালি কিন্তু সিই মোডে পাওয়া যায়, আর যখন আমি ট্রানজিস্টর আলফা বলবো তখন সেটা সিবি মোডে পাওয়া যায়। ঠিক আছে, কাকে বলা হয় বিটা? মনে রাখবে বিটা ইকুয়াল টু ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি, মানে ইনপুটের থেকে আউটপুট কারেন্টটা কত গুণ বাড়লো সেটা যে ফ্যাক্টরের সাহায্যে প্রকাশ করা হয় সেটাই হচ্ছে তোমার ট্রানজিস্টর বিটা। ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি, অবভিয়াসলি এটার ক্ষেত্রে ভিসিই টা ধ্রুবক কনস্ট্যান্ট ধরে। এই নিচে যেটা লিখলাম সেটা হচ্ছে মনে রাখবে কনস্ট্যান্ট অলওয়েজ। ঠিক আছে, বেশ। আর সিবি মোডে উল্টোটা হয়, মানে এইভাবে দেখানো হয়, সেই কারেন্টেরই অ্যামপ্লিফিকেশন ডেল্টা আইসি বাই ডেল্টা আই। সি মোডে এমিটার কারেন্টটা হচ্ছে তোমার এমিটার কারেন্টটা হচ্ছে ইনপুট কারেন্ট, কালেক্টর কারেন্টটা তো অলওয়েজ তোমার আউটপুট কারেন্ট হবে। ঠিক আছে, এটার ক্ষেত্রে যখন সি মোড করব এটা হচ্ছে আউটপুট কারেন্ট, আউটপুট কারেন্ট, আর এটা হচ্ছে তোমার ইনপুট কারেন্ট। মানে সিই মোডের ক্ষেত্রে আউটপুট কারেন্ট হচ্ছে কালেক্টর কারেন্ট আর ইনপুট কারেন্ট হচ্ছে বেস কারেন্ট। তাহলে ইনপুট কারেন্টের থেকে আউটপুট কারেন্টটা কত গুণ বেশি সেটাকে বলা হচ্ছে বিটা। আর এটার ক্ষেত্রে যখন সিবি মোডের কথা বলবো তখন এটা হচ্ছে আউটপুট কারেন্ট আর এটা হচ্ছে ইনপুট কারেন্ট। মানে দুটো ক্ষেত্রেই একইভাবে ফ্যাক্টরটা করা হচ্ছে যে ইনপুট কারেন্টের থেকে আউটপুট কারেন্টটা কত গুণ বেশি। এটাই হচ্ছে তোমার দুটো কনস্ট্যান্ট আলফা আর বিটা, খালি মোড দুটো আলাদা। আচ্ছা, বিটা আলফার মধ্যে রিলেশন চাই অনেক সময় নির্ণয় করতে হয়, তো সেটার জন্য আমার এই রিলেশনটা দরকার, আইই ইকুয়াল টু আইসি প্লাস আইবি। এটা যে কোনো ট্রানজিস্টরের ক্ষেত্রে প্রযোজ্য, এটাকে তুমি চেঞ্জ করতে পারো না। আচ্ছা, দুটোকেই আইসি এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দাও, তাহলে ডেল্টা আইই বাই ডেল্টা আইসি, এটা হয়ে গেল 1, এটা হয়ে গেল ডেল্টা আইবি বাই ডেল্টা আইসি। বুঝলে? এবার এইটা দেখো আইই বাই আইসি, এটা হয়ে যাচ্ছে 1 বাই আলফা, এটা হয়ে যাচ্ছে 1 বাই বিটা, তাহলে পড়ে থাকছে বিটা বাই বিটা প্লাস 1, তাহলে আলফা ইকুয়াল টু পড়ে থাকছে বিটা বাই 1 প্লাস বিটা। একটা জিনিস খেয়াল করো, দেখো এটা সব সময় একের থেকে কম হবে, লবটা ছোট হরটা বড়, তাহলে এটা কখনোই একের থেকে বেশি হতে পারে না। সেজন্য এটা আলফা বলেছিলাম, যেটা সিবি মোড আমি বলেছিলাম এটার এফিসিয়েন্সি কোনোদিন 100% এর থেকে বেশি হবে না। দেখো এখান থেকে আমি পাচ্ছি এফিসিয়েন্সি ইজ অলওয়েজ লেস দ্যান 100%। বুঝলে?
এবার দেখো যখন আমি বিটাটার রিলেশন বের করব এখান থেকে করছি, আমি করতে পারি 1 বাই বিটা ইকুয়াল টু 1 বাই আলফা মাইনাস 1, তাহলে এটা হয়ে গেল আলফা 1 মাইনাস আলফা, তাহলে বিটা ইকুয়াল টু করে থাকছে আলফা বাই 1 মাইনাস আলফা। এবং খেয়াল করে দেখো যে এটা কিন্তু সবসময় লগটা ছোট হরটা বড় হবে। যেমন মনে করো আলফা আমি বললাম 1 এর থেকে কম হচ্ছে, 1 এর থেকে কম আমি ধরে নিলাম 0.6 আলফার মান, তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে 0.6, এটা হয়ে যাবে 1 মাইনাস 0.6, তাহলে এটা হয়ে যাচ্ছে 0.6 বাই 0.4, তাই না? তাহলে এটা হয়ে যাচ্ছে 1.5, তাহলে সবসময় এটা 1 এর থেকে বেশি হবে। তাহলে এটাও হচ্ছে তোমার আলফা বিটার মধ্যে রিলেশন, এটাও তোমার আলফা বিটার মধ্যে রিলেশন। তুমি সবসময় মনে রাখবে বিটার মান অলওয়েজ গ্রেটার দ্যান 1 বা অনেক বেশি, আর এটার মান হচ্ছে আলফা ইজ অলওয়েজ লেস দ্যান 1। আলফার মান সাধারণত হয়ে থাকে 0.95 থেকে, আলফার ভ্যারিয়েশন হচ্ছে এরকম 0.95 থেকে সাধারণত 0.99 হয়, আর বিটার মানটা 50 থেকে 500 তার থেকে বেশিও হতে পারে। ঠিক আছে, দেখো এটা 50, বিটার মান 50 মানে কি ইনপুটের থেকে আউটপুট কারেন্টটা 50 গুণ বেশি, তাহলে বিটার মান যদি 500 করে দেয় ইনপুটের থেকে আউটপুটটা 500 গুণ বেশি হবে। ঠিক আছে, আরেকটা জিনিস জাস্ট ফর ইনফরমেশন, অসিলেটর বা স্পন্দক কাকে বলে, জাস্ট কাকে বলে এইটুকু জানলেই হবে। কোনো এক বছরই জাস্ট 1 নম্বরের প্রশ্ন দিয়েছিল, তুমি মনে রাখবে এটা একটা যন্ত্র ব্যবস্থা যেটা সমপ্রবাহকে অনিয়ন্ত্রিত পরিবর্তী প্রবাহে রূপান্তর করে। তাহলে স্পন্দক হচ্ছে একটা ব্যবস্থা যার সাহায্যে আমি ডাইরেক্ট কারেন্টকে সমপ্রবাহকে কি বলেছে, সমপ্রবাহকে অনিয়ন্ত্রিত পরিবর্তী প্রবাহ, অনিয়ন্ত্রিত পরিবর্তী প্রবাহে রূপান্তর করতে পারি, তাকে বলা হয় স্পন্দক। কিভাবে করে কেন করে অত আমাদের নেই অতটা পার্ট, জাস্ট ওইটুকুই জেনে রাখবে। আর মনে রাখবে এটা হচ্ছে দু প্রকার, স্পন্দককে দুভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় রেডিও ফ্রিকোয়েন্সি অসিলেটর, আর এটাকে বলা হয় অডিও ফ্রিকোয়েন্সি অসিলেটর। ঠিক আছে, মানে যে পরিবর্তী প্রবাহতে রূপান্তর করব সেটার ফ্রিকোয়েন্সি উচ্চ মানের না নিম্ন মানের সেটার উপর ভিত্তি করে অডিও ফ্রিকোয়েন্সি বা রেডিও ফ্রিকোয়েন্সি বলা হয়ে থাকবে।